আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের সুবিধা নিতে একটি বিশেষ দল আমলাদের পকেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার। সকালে শহীদ জেহাদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপির ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে, কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। পরে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ধানের শীষ অপ্রতিরোধ্য, এজন্য এই প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে বলে মত দেন মির্জা ফখরুল। নির্বাচনের সুবিধা নিতে একটি দল আমলাদের হাতে রাখছে বলেও অভিযোগ করেন মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ তার। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের বাধা ও সংশয় কেটে গেছে বলে জানান তিনি। এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা ঘোষণা করছে বলেও জানান তিনি। বাংলাদেশের অনেক নয়, অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। জনমত যাচাইয়ে জুলাই সনদের সঙ্গে পিআর পদ্ধতিকেও গণভোটে যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পিআর সহ পুরো সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের অযোগ্যতায় হতাশা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আলাদা গণমিছিলে তারা এসব কথা বলেন। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিল আয়োজন করে জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু দল জনগণের দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, অধিকার না দিয়ে বিগত সরকারগুলো শ্রমিকদের ক্ষমতা যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাই সবার অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার দরকার বলে উল্লেখ করেন তিনি। আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাইতুল মোকাররমমুখী গণমিছিলে নেতৃত্ব দেন চরমনাই পীর। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস সহ যুগপৎ আন্দোলনের দলগুলো। অরণ্য গফুর, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাতের কর্মকাণ্ডকে দুরভিসন্ধিমূলক বলছে বিএনপির নেতারা। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন, অন্যদিকে 300 আসনের প্রার্থী ঘোষণার মাধ্যমে জামাত দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একে একে গঠন করা হয় 11টি সংস্কার কমিশন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যেসব সংস্কার এখনই করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের তাগিদ দিতে থাকে। সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, উই হোপ দ্যাট আমরা সেটার দিকে যাব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 11 মাসের মাথায় নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানায়। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন সময়ে রাজপথে আন্দোলন শুরু করে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষ ওই যে মেম্বারকে নির্বাচন করে সেই মেম্বারকে দেখতে চায়, বাড়িঘর দেখতে চায়। যে চেয়ারম্যান করে তার চেয়ারম্যানকে দেখতে চায়, সে চেয়ারম্যান বাড়িতে যাইতে পারবে কিনা, বিচারটা দিতে পারবে কিনা। আবার যে এমপি হয় তারও বাড়ি দেখতে চায়, অচেনা লোককে দেখতে চায় না। এবং বাংলাদেশের মানুষও এটা চায় না, বোঝে না। এটা নিয়ে আমি মনে করি যে তারা নিরর্থক একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে কথাবার্তা করছে। বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, পিআরের দাবির পেছনে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। একদিকে জামাতে ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বলছে পিআর না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা স্ববিরোধী। আমরা মনে করি যে তারা কোনো অন্য উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে এখনও মাঠে কথাবার্তা বলছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব দাবি দেওয়া আর টিকবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে দেবে, এগুলো কিছু থাকবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকার আশুলিয়ায় বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে আয়োজিত কঠিন চিবর দান উৎসব 2025 অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই সময় তার কাছে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে কোনো সদুত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া এবারে দুর্গাপূজায় অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর প্রসঙ্গে তিনি বলেন, যারা দাড়ি লাগিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 700-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে, এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আরও উন্নতি হতে থাকে। স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 10 অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা প্রায় 19 জন ও প্রায় 13 জন শিশু এ রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে মানসিক অবস্থার উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থায় মুক্তি দিতে পারে এই পরিস্থিতি থেকে। আরও জানাচ্ছেন জায়েদ রহমান।
মন ও মানসিক স্বাস্থ্য সঠিক না থাকলে মানুষের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা বিনষ্ট হয়ে যায়, হয়ে পড়ে কর্মহীন। এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্নতা, অতিরিক্ত কাজের চাপ, যোগাযোগে বিচ্ছিন্ন, অতিরিক্ত ডিভাইস ব্যবহার এবং কম ঘুম ছাড়াও সমসাময়িক ঘটনায় শিশু, নবীন প্রবীণ সবাই জড়িয়ে পড়ছে দুশ্চিন্তার বেড়াজালে। চিকিৎসকদের গবেষণায় বিশ্বে প্রতি ৫ জনে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বাংলাদেশে ১০০ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগে আক্রান্ত প্রায় ১৯ জন, আর শিশুদের সংখ্যা শতকরা ১৩ জন। মানসিক স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগের অভাব একটি বড় চ্যালেঞ্জ, যেখানে ৯২% মানুষ সেবার বাইরে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পাবনায় মানসিক হাসপাতাল সহ এই সেবায় শয্যা রয়েছে মাত্র ১৩৪৪টি, আর গড়ে ৫ লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। এটা শিক্ষিত লোক থেকে শুরু করে গ্রামের লোক বা অশিক্ষিত, যারা কম শিক্ষিত, তাদের মধ্যে সবার মধ্যেই কিন্তু এই কুসংস্কারগুলি রয়ে গেছে। তো এটা একটা কারণ যে তারা চিকিৎসা নিতে আসে না এই কারণে ডাক্তারের কাছে। সে রোগী হলেই সারা জীবনের জন্য রোগী না, সে যখন সুস্থ হয়ে যায় সে স্বাভাবিক চাকরি করতে পারবে, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সবই সে করতে পারবে এবং তার অধিকারটা তাকে ফিরিয়ে দিতে হবে। এই কারণে আমাদের সমাজে এবং রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার। রোগের ধরন চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে পরিত্রাণ মিলতে পারে মানসিক রোগ থেকে। কমিয়ে আনতে হবে ডিভাইস আসক্তিও। এই বছরের থিমটা হচ্ছে মানবিক জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য। এই মুহূর্তে গোটা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন দেশে নানা রকমের সংকট তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটাকে ডিফারেন্টভাবে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেটা হয়তো বা নেগেটিভই আমি বলবো, সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যা আসলে উচিত না। কেন ডিপ্রেশনটা হচ্ছে এটা তো আগে শুনতে হবে, বুঝতে হবে। শুধু মেডিসিন লিখলে তো হবে না। তখন পেশেন্ট বুঝবে যে না, তার একটা কথা বলার জায়গা আছে। তথ্য বলছে উদ্বিগ্নতা ও বিষণ্ণতায় নষ্ট হয় ১২ বিলিয়ন কর্মদিবস। তাই সুস্থ সমাজ গঠনে সঠিক সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। আপনার যখন ব্রেনের কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হবে বা অন্য কোনো সমস্যা হবে বা মনের সমস্যা কোনটা হবে, আপনি ফেলে রাখলে সেটা বাড়তে থাকবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। অবশেষে যুদ্ধবিরতি শুরু হলো গাজায়। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। চুক্তি অনুযায়ী সেখানকার জনবহুল এলাকা থেকে সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা। রোববার থেকে সেখানে পুরোদমে ত্রাণ কার্যক্রম চালানোর অনুমতি পেয়েছে জাতিসংঘ। এদিকে গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত যৌথ টাস্কফোর্সে ২০০ মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। দীর্ঘ ২ বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অবসান হলো ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অঞ্চলটিতে। ইতোমধ্যেই দলে দলে মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে বলে জানায় গাজার সংবাদ মাধ্যমগুলো। গতকাল রাত থেকেই সমুদ্র ঘেঁষা আল রশিদ সড়কে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। আজ যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার জনবহুল এলাকা ত্যাগ করতে শুরু করে ইসরায়েলি সেনারা। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর একটি নির্দেশনা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যায় এ ব্যাপারে সতর্ক করে তারা। বাফার জোন সহ উপত্যকাটির 53% নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি সেনাদের হাতে। সেখানে যত বাড়িঘর ছিল সবই ধসিয়ে দিয়েছে IDF। এদিকে গাজায় স্থিতিশীলতা ফেরাতে যৌথ টাস্ক ফোর্স গঠন করছে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। সেখানে ২০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। আর কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে জানায় তারা। যুদ্ধবিরতির ফলে রোববার থেকেই ২০ লাখ গাজাবাসীর কাছে পূর্ণমাত্রায় ত্রাণ পৌঁছাতে পারবে জাতিসংঘ। সংস্থাটি জানায় গাজায় প্রবেশের জন্য জর্ডান ও মিশর সীমান্তে অপেক্ষা করছে তাদের ত্রাণবাহী ট্রাক। এদিকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর গাজায় ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত অঞ্চলটিতে ৬৭,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। বিনিয়ামিন, RTV। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম।
অন্যদের সঙ্গে শহীদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে পৌঁছেছে। তাকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে এই বিষয়ে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 400 নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকল প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের অভিব্যক্তি তুলে ধরেছেন। নির্বাচিত হলে ক্যাম্পাসের সব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। নির্বাচন কমিশন এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যথায় প্রচার চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। শনিবার বেলা 11টায় তাকে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশবরণ্য এই শিক্ষককে দাফন করা হবে। 21শে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান শুভানুধ্যায়ীরা। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্রছাত্রীর মাঝে, বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে। আগামীকালকে সকাল 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওনারা মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওনার জানাজা হবে এবং তারপরে মিরপুর 14 নম্বরে যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ভারতের 9 প্রতিষ্ঠান ও 8 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে দেশটি। এ নিয়ে 40 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছে আরও 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ। চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। ইরানের জ্বালানি রপ্তানি কাঠামো ভেঙে দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কলেট বেসল্ট। শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এবছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। স্বৈরশাসন উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করছেন এই নোবেল জয়ী। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। ভেনেজুয়েলার বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলার নেতৃত্বে রয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। 2017 সালে তিনি প্রতিষ্ঠা করেন সেই ভেনেজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে সবসময় তাদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছেন মারিয়া। পাশাপাশি 2 দশক ধরে ক্ষমতাসীনদের শত বাধা পেরিয়ে দেশটিকে একনায়কতন্ত্রের বেড়াজাল থেকে বের করে আনার আন্দোলনও চালিয়ে গেছেন তিনি। ভেনেজুয়েলার গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক হলেও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিটনেস বলেছেন, জাতির জন্য ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর 3টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে তার নাম ঘোষণা করা হয়। এটাই গণতন্ত্রের মূল চেতনা। আমাদের ভিন্নমত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার ইচ্ছা আমাদের এক করেছে। যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন আমাদের এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এবার শান্তিতে নোবেল পাওয়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন বিশ্ব নেতা। তবে তার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই পুরস্কারের মনোনয়ন বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে নোবেলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে। গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং এর নেতিবাচক দিক বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ সম্মাননা পায় সংগঠনটি। বিনিয়ামিন, RTV। ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানা ও দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্প রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.4। ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা 10 ফুট পর্যন্ত পৌঁছতে পারে। এমনকি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাওয়েও আঘাত হানতে পারে সুনামি। এই দু দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা 3 ফুটের বেশি হতে পারে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যাটিং ব্যর্থতার প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জয় পেতে মরিয়া মিরাজ বাহিনী। ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে আমিরাতে যেতে না পারার ব্যাটার নাইম শেখ শুক্রবার যোগ দিয়েছেন দলের সাথে। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। ওয়ানডে ফরম্যাটে গত এক যুগের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ এক বছরে নিজেদের 12 খেলায় জয় মাত্র 2টিতে। সিরিজ হেরেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একদিনের ক্রিকেটে বাংলাদেশ এর আগে এমন দুঃসময় পার করেছিল 2014 সালে। সেই বছর 17 ফেব্রুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত বাংলাদেশ মোট 12টি ওয়ানডে হেরেছিল। প্রথম ওয়ানডেতে হারের অন্যতম কারণ ছিল মিরাজ, হৃদয় ছাড়া আর কোনো পার্টনারশিপ গড়তে না পারা। এছাড়া প্রথম ম্যাচে বাংলাদেশ ডট দিয়েছে ইনিংসের অর্ধেকেরও বেশি, 169 বল, যা আধুনিক ক্রিকেটে বড্ড বেমানান। ব্যাটিংয়ে ভালো করতে তাই দ্বিতীয় ম্যাচের একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। বিশ্রামে থাকা মুস্তাফিজ ও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে না পারা নাইম শেখের সুযোগ মিলতে পারে একাদশে। অপরদিকে এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় আফগানিস্তান। টি-20-র ক্ষত ভুলতে এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না আফগানদের জন্য। মুমসাদ দিনুরি, RTV। হংকংয়ের বিপক্ষে হারায় হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তামিম ইকবাল ও আমিনুল হক। বিকেলে উত্তরায় জাতীয় ক্রিকেট এবং ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক বলেন, দল হারলেই সমালোচনা বেশি হয়, কোচের ভুল ত্রুটি নিয়ে আলোচনা হয়। তবে সব কোচই সুরে একাদশ নামানোর চেষ্টা করেন বলে জানান এই দুই তারকা। আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই, কারণ ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমেই আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে, এই কারণেই তাদেরকে ওখানে আনা। ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।